আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের গল্প অতঃপর প্রেম পর্ব 7 থেকে 12 পর্যন্ত। তো গাইস, চলুন দেখে নিই আজকের গল্প অতঃপর প্রেম। আমি তৃপ্তি করে রসমালাই খেতে লাগলাম। ফপিমা আমার কাছে এসে বলে, আস্তে খা, তোর ভাগেরটা কেউ নিয়ে যাবে না। আমি ফপিমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে চেটেপুটে খেতে লাগলাম। ফপিমাকে বললাম, তা ফপিমা, তোমার দানব গরিলা ইসরে পাকা ছেলে আসেনি কেন? আম্মু আমার কাছে এসে ধমক দিয়ে বলে, বড়দের এভাবে বলতে হয়? আম্মুর ধমক খেয়ে আমি ঠোঁট কামড়ে ধরলাম। ফপিমা বলেন, আরে বলিস না, ছেলেটাকে কতবার বললাম তোর মামির বাসায় আমার সাথে আয়, সে তো আসলোই না, কিন্তু বিকালে আসবে। বলে রাখা ভালো, ফপিমা আমার নিজের ফপি না, ফপিমা আমার দাদার ভাইয়ের মেয়ে। আর আমার দাদা আর দাদার ভাই এক বাসায় থাকতো, তাই আমি ফপিমাকে ফপিমা বলি। ফপিমার একটা ছেলে আর মেয়ে আছে। ফপিমার ছেলেকে আমি আমার 3 বছর বয়সে দেখেছিলাম, পরে আর দেখিনি, তাই নাম আর চেহারাও মনে নাই, কেউ বলেও নাই। আমি রসমালাই খেয়ে রথিকে বললাম, রথি চল, ডোরেমন মুভি দেখবো আজকে। আমার কথা শুনে রথি হাততালি দিয়ে বলে, ইয়ে। আমাদের দুজনে কার্টুন অনেক ফেভারিট। ও আমাদের বাসায় আসলেই আমরা সব সময় কার্টুন দেখি, আর এইবারও ব্যতিক্রম নয়। আমি আর রথি টিভিতে ডোরেমনের মুভি বার্থ অফ জাপান ছাড়লাম। মুভি দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে যায়। লাস্টের সিনে আমি আর রথি একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে দেই। আমাদের কান্নার মাঝেই দরজায় কলিং বেল বাজলো। আমি দরজা খুলে দেখি এক সুদর্শন পুরুষ দাঁড়ানো। আমি তাকে দেখে ভুরু কুঁচকে বলি, কাকে চাই? ছেলেটা আমার পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। আমি দৌড়ে গিয়ে বাধা হয়ে দাঁড়ালাম। ছেলেটা দাঁত কিরমির করে বলে, মেইডের মতো থাকুন, গেট আউট। ছেলেটার কথা শুনে আমি রাগে ফুলে গেছি। আমি তার দিকে আঙ্গুল তুলে কিছু বলতে যাব, তার আগেই ফপিমার আওয়াজ শুনলাম, আরে রেশান, তুই এসেছিস? আমি আর রোশান নামের ছেলেটা ফপিমার দিকে তাকালাম। রোশান নামে বাদরটা বলল, মা। আমার কাছে এখন সব জলের মতো ক্লিয়ার হয়ে গেল। রোশান নামের ছেলেটা আর কেউ না, রথির ভাই। রোশান বলে, মা, এই মেয়েটাকে এই বাড়ির মেইড? রোশানের কথা শুনে মনে হচ্ছে বেটার মাথা ফাটাই দেয়। ফপিমা হেসে বলে, তুই ছোটবেলায় যার জন্য পাগল ছিলি, যাকে বউ বউ বলে সারা বাসায় ঘুরতি, সেই এই। আমি রোশানের দিকে ভুরু কুঁচকে তাকালাম। তার সারা মুখ হঠাৎই অন্ধকার হয়ে গেছে। ফপিমা বুঝতে পেরে কথা ঘুরিয়ে বলে, আচ্ছা আয়, তোর মামির সাথে দেখা করে যা। রোশান জোরপূর্বক হেসে বলে, চলো। রোশান যেতেই রথি এসে আমার পাশে দাঁড়ালো। রথি আমার কানের কাছে ফিসফিস করে বলল, বেশি দেখিও না, আমার ভাইকে প্রেমে পড়ে যাবা। রথি এই কথা বলে দৌড় দিল। আমিও ওর পিছে পিছে দৌড় দিলাম। রাতে খাবার টেবিলে মেহেদি ভাই, রোশান ভাই, আব্বু আম্মু, আমি, রথি, ফপিমা একসাথে বসে খাবার খাচ্ছিলাম। আব্বু ফপিমার উদ্দেশ্যে বলেন, রোশনি, এবার কিন্তু এই 2 দিন থাকলে চলবে না। আমরা মেহেদির জন্য মেয়ে ঠিক করেছি। আব্বুর এই কথা শুনে মেহেদি ভাই কাশতে শুরু করে দিল। আমি আর আম্মু মুখ টিপে হাসছি। আব্বু হেসে বলে, তাও আবার মেহেদি পছন্দের মেয়ের সাথে? ফপিমা হেসে বলে, ভাইয়া কি বলো? মেহেদির পছন্দের কে সেই মেয়ে? মেয়েটার নাম হচ্ছে ইরহা। আমি মেহেদি ভাইকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলি, ঘটকালি কিন্তু আমি করেছি।
তাই ঘটক আমি, হি হি হি। মেহেদী ভাই বলল, তার মানে তুই বলে দিয়েছিস? আমি একটা টেডি স্মাইল দিয়ে বলি, তবে রে। ফপিমা আব্বুকে জিজ্ঞেস করলো, ভাইয়া বিয়ে ঠিক করেছ কবে? 2 সপ্তাহ পর ঠিক করেছি। আর ইরহামাকে কাল আংটি পরাতে যাব, তাই তোদের থাকতে হবে। পুরোটা সময় রথি আর রোশান ভাইয়া চুপ ছিল। রথি খাওয়া শেষে চুপচাপ চলে যায় আমার সাথে। আমি খেয়াল করেও কিছু বলি না। মাঝরাতে আমি ঘুমাচ্ছিলাম, তখনই কারো ফুপানো আওয়াজ কানে ভেসে আসে। প্রথমে ভ্রুক্ষেপ না করলেও এখন আমি উঠে দেখছি রথি ফুপাচ্ছে, মানে নীরবে কাঁদছে। আমি ওকে উঠিয়ে বলি, রথি কাঁদছিস কেন? রথির কান পর্যন্ত আমার কথা যায়নি। সে চেপে চেপে কাঁদছে, ঠোঁট চেপে কাঁদছে। আমি রথির গালে আলতো করে হাত রেখে বললাম, কি হয়েছে রথি? রথি এইবার আমাকে অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, সব ভালোবাসা কি পূর্ণতা পায় না আপু? ওর এহেন প্রশ্নে আমি চমকে উঠি। রথি বরাবরই নিরামিষ টাইপের মেয়ে। এসব ভালোবাসা প্রেম ওর দ্বারা কখনোই হয় না। হঠাৎ এরকম মেয়ের মুখে প্রেম ভালোবাসা টাইপ প্রশ্ন শুনলে অবাক হওয়ারই বিষয়। আমি রথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, হঠাৎ এই প্রশ্ন না, আগে তুমি বলো। আমি মুচকি হেসে বললাম, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণতা পাওয়াই উত্তম। রথি আমাকে ছেড়ে চোখের পানি মুছল। আমি ওকে বললাম, এই প্রশ্ন জিজ্ঞেস করলি কেন? বললি না যে? না, এমনি। আমি বুঝতে পারলাম রথি আমার প্রশ্ন এড়িয়ে চলল, তাই আমিও আর কিছু না বলে শুতে চলে গেলাম। সকালে ফপিমার ডাকে ঘুম ভাঙে। আমি আর রথি ফ্রেশ হয়ে নিচে যাই। দেখি দানবটা সোফায় বসে মোবাইল দেখছে। আমি মনে মনে বেটাকে একটা ভেঙচি কেটে ব্রেকফাস্ট করতে টেবিলে গেলাম। ব্রেকফাস্ট শেষ করে আমি ফোন নিয়ে সোফায় বসলাম। এফবিতে লগ ইন করে দেখলাম নিশা মেসেজ দিয়েছে। আমি ওর মেসেজের রিপ্লাই দিয়ে ফোন বন্ধ করে রাখলাম। আজকে যেহেতু মেয়েকে আংটি পরাতে যাব, তাই অনেক তোড়জোড় চলছে বাসায়। রোশান ফপিমাকে আমার উদ্দেশ্যে বলে, মা এই মেয়েকে নিয়ে যাও, ওর ভাইয়ের বিয়ে, আর ও নিজেই কোনো কাজ করছে না, এটা কেমন কথা? আম্মু ফপিমার সাথে ছিল, তাই সে নিজেও রোশান হনুমানের কথায় সায় দিয়ে বলল, ঠিক বলেছ। রোশান মেয়েটা আমাকে কিছুতেই সাহায্য করে না, সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়ায়। পরে আর কি হনুমানটার জন্য আমার সকাল সকাল কাজ করতে হলো। মন চাচ্ছে হনুমানটার চুল টেনে ছিঁড়ে ফেলি। এখন এইসব বলে লাভ কি? যা করার করেই ফেলছে। তুই সত্যি বলছিস তো তোর বিয়ে হয়ে গেছে? চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আসছিল রোদ। তার জানের জিগার বন্ধুর কথা শুনে ওর দিকে তাকিয়ে বলে, আমি কি ফাউল কথা বলছি তুই ভাবছিস? রোদের কথা শুনে ওর বন্ধ কৌশিক হকচকিয়ে যায়। সে কিছু বলতে যাবে, তার আগেই রোদ বিয়ের পেপারসগুলো নিয়ে ড্রয়ারে ঢুকিয়ে রেখে দেয়। কৌশিক বলে, এখন কি করবি? রোদ ভুরু কুঁচকে কৌশিকের দিকে তাকিয়ে বলে, মানে আমি আবার কি করব? কৌশিক দীর্ঘ শ্বাস ফেলে বলে, একদিন না একদিন সত্যি তো সামনে আসবেই। শোন, এটা কোনো বিয়ে না। ইনফ্যাক্ট আমি আর মেহেক দুজনেই এই বিয়ে মানি না। তবে ওর সামনে গেলে আমার এক অজানা অনুভূতি জন্ম দেয়। সেই অনুভূতির নাম কি আমি জানি না। বন্ধুর কথা শুনে কৌশিক দীর্ঘ শ্বাস ফেলে, তারপর বলে, ভালোবাসা হয় যদি? কৌশিকের কথা শুনে রোদ চমকে ওঠে। না, এটাকে ভালোবাসা বলে না। আর ওকে আমি চিনি বা কতদিন যে ভালোবাসবো? ভালোবাসা কাউকে কয়ে আসে না।
ভালোবাসা প্রথম ধাপ একটা অজানা অনুভূতি, যেটা অনেক তাড়াতাড়ি বোঝে, আবার অনেকে দেরিতেও বুঝে। এই বলে কৌশিক উঠে চলে যায়। রোদকে এই কথাগুলো অনেক ভাবনার মধ্যে ফেলে দেয়। আমি কাজ শেষে রুমে যেয়ে শাওয়ার নিয়ে বের হই, অতঃপর বিছানায় গা এলিয়ে দেই আর রোশনকে হাজারো গালি দিতে থাকি। রোশনকে গালি দিতে দিতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে যাই। রথির ডাকে আমার ঘুম ভাঙে। সে আমাকে বলে, মেহু আপু লাঞ্চ করবি না? আমি ঘুমো ঘুমো চোখে ওকে বলি, করব, চলো তাহলে। রথি আমাকে টেনে ফ্রেশ হতে পাঠালো। আমি ফ্রেশ হয়ে আসতেই আমরা দুজন নিচে চলে গেলাম খেতে। খাবার টেবিলে হরেক রকম খাবার ছিল। আমি আর রথি বেশ মজা করে খেতে লাগলাম। খাওয়া শেষে আমরা যার যার রুমে চলে গেলাম রেডি হতে, কারণ এখন আমরা ইরহা ভাবিকে আংটি পরাতে যাব। আমি রথিকে বলি, রথি জলদি রেডি হ, আপু তোমরা যাও, আমি যাব না। আল্লাহ, এটা কেমন কথা? তুই ননদ, তুই যাবি না? শরীর ভালো লাগছে না আপু, তোমরা যাও। আমি রথির গালে হাত রেখে বললাম, কিছু হয়েছে? কাল রাতেও আজগুবি প্রশ্ন জিজ্ঞেস করছিলি, আবার এখন যেতে চাস না? কিছু না আপু। দেখ, তুই আমাকে বলতে পারিস। না আপু, কিছু হয়নি। আমি আর কিছু না বলে ওকে একটা ড্রেস হাতে ধরিয়ে দিয়ে রেডি হতে চলে গেলাম। আমরা সবাই রেডি হয়ে নিচে গেলাম। ইরহা ভাবির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। ইরহা ভাবির বাসায় পৌঁছে ভিতরে যেয়ে যাকে দেখতে পেলাম তাকে দেখে অনেক অবাক হয়েছি, কারণ আমি আর কাউকে না, স্বয়ং রোদ স্যারকে দেখছি। রোদ স্যার আমার আব্বু আম্মুর সাথে কথা বলছেন, তাই খেয়াল করেননি আমাকে। আমি সামনে যেতেই উনি বলেন, মেহেক তুমি? আমি কাঁপা কাঁপা গলায় বলি, জি স্যার। তুমি মেহেদির কি হও? বোন। ও। আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে ভোঁ দৌড় দিলাম। ওনার সামনে গেলে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসে, এক অজানা অনুভূতির সৃষ্টি হয়। কথায় কথায় জানতে পারি রোদ স্যার ইরহা ভাবির চাচাতো ভাই। ইরহা ভাবি আর মেহেদি ভাইয়ের আংটি বদল হলো এবং আগামী সপ্তাহে বিয়ের দিন ধার্য করা হলো। অবাক করার বিষয়, আমি কোথাও নিশাকে খুঁজে পেলাম না। তাই রোদ স্যারকে জিজ্ঞেস করি, স্যার নিশা কোথায়? ও আসেনি? আমি আর কিছু না বলে চলে আসলাম। রোদ স্যার আমার যাওয়ার পানে তাকিয়ে আড়ালে দীর্ঘশ্বাস ফেললেন। আনমনে বললেন, কি সেই অজানা অনুভূতি? আমি কি সেই অজানা অনুভূতির নাম খুঁজে বের করতে পারবো? ইরহা ভাবির বাসা থেকে এসেছি, অনেকক্ষণ হয়েছে। সবাই বলছে কাল সকাল সকাল সবাই শপিংয়ে যাবে। আমি নিজের রুমে এসে জানালার কাছে বসে ভাবছি যে রোদ স্যারের সামনে গেলে এমন অনুভূতির জন্ম নেওয়ার মানে কি? ওনাকে কি আমি নিজের অজান্তেই ভালোবেসে ফেলছি? না না, এমন হতে পারে না। মেহেক, উনি তোর স্যার, স্যারের মতোই থাকবে। বুঝি না, ওনাকে নিশার সাথে দেখলে আমার অনেক রাগ লাগে। রোদ নিজের ফোন ফেসবুক স্ক্রল করছে, হঠাৎ ওর চোখে মেহেকের আইডি এসে পড়ে। রোদ আনমনেই মুচকি হেসে প্রোফাইলে ঢুকে মেহেকের একটা শাড়ি পরা ছবিতে অনেক ছেলে লাভ রিয়েক্ট দিয়েছে, যা দেখে রোদের অনেক রাগ লাগে। ও ফোন খাটে ছুঁড়ে ফেলে দেয়। আমি আর রথি রাতের খাবার খেয়ে ঘুমাতে এসেছি। রথি হঠাৎই আমাকে জিজ্ঞেস করে, ভালোবাসা মানে কি আপু? আমি ওর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলি, এক অজানা অনুভূতি। তুমি কি কখনো ভালোবেসেছো? না। রথি কিছু না বলে শুয়ে পড়ল। আমি লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম ওর পাশে। আমার কাছে রথিকে ইদানিং অনেক আলাদা লাগছে, যে মেয়ে কিনা চঞ্চল আর আজকাল সে চুপ করে আছে। ভালো ঠেকছে না বিষয়টা আমার কাছে। রথি আর যাই করুক কখনো এতটা চুপ থাকে না। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। সকালে আমি মেডিকেল যাওয়ার জন্য রেডি হচ্ছি।
রথি চুপচাপ বসে আছে পাশে। হঠাৎই রোশান এসে বলে, আমি তোমাকে ড্রপ করে দেই। আমি বলি, নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। আম্মু এসে আমাকে ধমক দিয়ে বলে, রোশান যখন বলছে তুই তাহলে ওর সাথে যাবি। মাঝে মাঝে আমার মনে হয় আম্মু আমার না, রোশানের। সব সময় এই হনুমানটার সাপোর্ট নেয়, অসহ্য। তারপর আর কি হনুমানটার সাথে যেতে হলো আমাকে মেডিকেলে। আমি ক্লাসে যেতেই কেউ আমার হাত হেঁচকা টান দিয়ে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। কেউ একজন হেঁচকা টান দিয়ে ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। আমি চিৎকার করতে যাব তার আগেই আমার মুখ চেপে ধরে, যার কারণে খালি আর চোখের ইশারা ছাড়া কিছুই করতে পারছিলাম না। অন্ধকার থাকার কারণে লোকটার চেহারাও দেখতে পারছিলাম না ভালো করে। লোকটা আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে, ছেলেটা কে ছিল? লোকটার কথা শুনে আমি যতটা না অবাক হই, কণ্ঠটা শুনে তার চেয়েও বেশি অবাক হই। কারণ এই কণ্ঠ আমার পূর্ব পরিচিত, কিন্তু এই মুহূর্তে এই কণ্ঠটা কার মনে পড়ছে না। তাই এসব চেষ্টা বাদ দিয়ে আমি ছটফট করতে থাকি। লোকটা পুনরায় বলে, ছেলেটা কে ছিল? আমার শুধু ছাড়া কিছুই বের হচ্ছিল না। লোকটা বুঝতে পেরে ছেড়ে দেয় মুখ, কিন্তু বিপত্তি ঘটল লোকটার মুখে রুমাল দিয়ে ঢাকা, যার কারণে তার চেহারাটা দেখা যাচ্ছিল না। আমি লোকটাকে বলি, কোন ছেলে? হ্যাঁ, আর আপনি কে? আমি কে সেটা না হয় অজানাই থাকুক, আর ছেলেটার সাথে এসেছো সেই ছেলেটা কে? লোকটা আমার এক হাত ধরে রাখার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে ছেলেটাকে থাপ্পড় মেরে দিয়ে এক দৌড় দেই। ক্লাসরুমে এসে হাঁপাতে থাকি। নিশা এসে বলে, আর ইউ ওকে? আমি 2 বার বড় বড় শ্বাস ফেলে বলি, হুম। নিশা বলে, আচ্ছা তাহলে চলো, স্যার এসে পড়বে একটু পর। পরে আমি আর নিশা সিটে বসে পড়ি। কিছুক্ষণ পর রোদ স্যার এসে ক্লাস করানো শুরু করে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সে আমার দিকে বারবার আর চোখে দেখছিল, যেটা মোটেও আমার ভালো ঠেকলো না। ক্লাস শেষে স্যার আমার কাছে এসে বলে গেলেন তার ডেস্কে যেতে। আমিও ভদ্র স্টুডেন্টদের মতো মাথা নাড়ালাম। স্যার যেতেই আমি বেরিয়ে পড়লাম ওনার ডেস্কে যাওয়ার জন্য। স্যারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। স্যারের পাশে ডেস্কে রাখা কিছু বই, যা উনি শাস্তিস্বরূপ আমাকে পড়তে বলেছেন। কিসের শাস্তি উনি আমাকে দিচ্ছেন সেটা বলছেন না। হঠাৎই আমি ওনার গালে থাপ্পড়ের দাগ খেয়াল করি। আমি ওনাকে জিজ্ঞেস করি, স্যার আপনার গালে থাপ্পড়ের দাগ কেন? নিশা দিয়েছে নাকি? স্যার আমাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আর কিসের থাপ্পড়ের দাগ? আমি তো দেখি না। আমি ওনার ধমক খেয়ে চুপ করে একটু ঝুঁকে ইশারা করে থাপ্পড়ের দাগটা দেখলাম। কিছু সেকেন্ডের জন্য আমার হাত ওনার গালে ছুঁয়ে গেল। আমি তড়িৎ গতিতে উঠে স্যারের কাছে পারমিশন নিয়ে চলে যাই ক্লাসরুমে। যে সিটে বসতে যাব অমনি নিশার প্রশ্ন শুরু। আমি নিশাকে কিছু বুঝিয়ে চুপ করে রাখি। দেখেই বোঝা যাচ্ছে নিশার অনেক বিরক্তি লাগছে আমার রোদের সাথে দেখা করা। আমি খেয়াল করেও চুপ থাকি। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। আজকে মেহেদি ভাইয়ার আর রোজ মেহেকের ভাবের নাম চেঞ্জ করে রোজ দিয়েছি। ভাবের গায়ে হলুদ, সেই উপলক্ষে বাসায় অনেক তোড়জোড় চলছে। রোজ ভাবের জন্য অনেক শাড়ি কিনে এনেছে। বিকালে ভাইয়ার গায়ে হলুদ, তারপর রাতে আমরা আবার রোজ ভাবিকে হলুদ দিতে তাদের বাসায় যাব। সকাল থেকে রথি অনেক মনমরা হয়ে বসে আছে। কিছু জিজ্ঞেস করলে তেরাভাবে উত্তর দিচ্ছে। তাই আমি ওকে নিয়ে আলাদা রুমে যাই। রথিকে কিছু কর্কশ গলায় বলি, কি শুরু করেছিস? দিন দিন এভাবে তেরা উত্তর দিচ্ছিস কেন?
রথি কিছু না বলে মুখ ঘুরিয়ে বসে থাকে। আমি ওকে সোজা করে বসিয়ে বলি, রথি, তুই আমাকে বল, কি হয়েছে তোর? মেহেদি ভাইয়ার বিয়েতে তুই খুশি না আমার মনে হয়। রথিও তাও কিছু বলে না, ঠোঁট চেপে বসে আছে। যে কেউ দেখেই বলতে পারবে অনেক কষ্টে কান্না আটকিয়ে রেখেছে, একটু পরেই কেঁদে দিবে। আমি রথিকে বলি, দেখ রথি, তুই যে কান্না আটকিয়ে রেখেছিস বহুত কষ্টে, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। সো প্লিজ কান্না আটকিয়ে রাখিস না, তাও আমার সামনে। রথি এবার আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি কিছুই বুঝতেছি না হঠাৎ ওর কি হলো। ও আমাকে কাঁদতে কাঁদতে বলে, আপু, ভালোবাসা কি খারাপ? আমি ওকে বলি, মানে কি বলছিস? ভালোবাসা খারাপ কেন হবে? আমি জানো একজনকে ভালোবেসেছিলাম, তারপর জানতে পারি সে আগে থেকেই কাউকে পছন্দ করে। আমি রথিকে সান্ত্বনা দিয়ে বলি, দেখ রথি, তোর এই বয়সটাই আবেগ মোহে ভরা, আর তুই অনেক আবেগী, সহজে যে কারো মোহে পড়ে যাস। রথি আমার 2 বছরের ছোট, মানে ও ইন্টার ফার্স্ট ইয়ারে মাত্র উঠেছে। রথি আমাকে বলে, এই মোহ আবেগ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় আপু? আমি বলি, শোন, আল্লাহ হয়তো তুই যার মোহে আটকে পড়েছিলি তাকে তোর কপালে রাখেনি। আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। তুই বিশ্বাস রাখ, এর থেকেও উত্তম জীবন সঙ্গিনী তুই পাবি। তোমাকে কিভাবে বলবো আপু, আমি কাউকে না, তোমার ভাইকেই ভালোবাসি মনে মনে। আমি রথিকে ছাড়িয়ে বলি, দেখো তো, চোখের পানি নাকের পানি সব এক করে ফেলেছে মেয়েটা। যা জলদি ফ্রেশ হয়ে আয়, নিচে যাব, অনেক কাজ আছে, পরে তো আবার রেডিও হতে হবে আমাদের। আমি মেহেদি ভাইকে ভুলে যাব মেহেদি নামের কেউ আমার জীবনে ছিল। আপু হয়তো ঠিকই বলেছে, আমি মেহেদি ভাইয়ের মোহে আটকে পড়েছিলাম। আমি রথিকে ভাবনার মধ্যে দেখে একটা ধাক্কা দিয়ে বলি, কি ভাবনার মধ্যে আর ডুবে গেলি? এখন এই সব ভাবনা দয়া করে অন্য সাইডে রেখে চল, না হলে পরে আম্মু এসে এক রাম ধমক দিবে। রথি শুধু হুম বলে। আমিও আর কথা না বাড়িয়ে ওকে নিয়ে নিচে চলে আসলাম। ভাইয়ার নিজের রুমে আরামসে ঘুমাচ্ছে। রোশান ভাইয়া আব্বুর সাথে আলাপ করছে, ফপিমা আর আম্মু কাজ করছে। আমি আর রথিও ওনাদের সাহায্য করলাম। বিকেলে আমি আর রথি সুন্দর করে রেডি হলাম। অবশ্য রথি সাজতে চায়নি, আমি ওকে জোর করে সুন্দর করে সাজিয়েছি আর নিজেও সেজেছি। আমাদের আরও কাজিনরা চলে এসেছে, ওরা যার যার মতো রেডি হচ্ছে। আমার নানুর বোনের বড় ছেলের বউ এসে আম্মুকে খোঁচা দিয়ে বলে, কি গো মেহেদির আম্মু, ছেলেকে তো বিয়ে দিয়ে দিয়েছ, মাইয়েরে দিবা না? আম্মু জোরপূর্বক হেসে বলে, আরে ভাবি, মেহেক তো এখনো অনেক ছোট, মাত্র মেডিকেলে ভর্তি হয়েছে। অবাক হওয়ার ভান করে বলে, আল্লাহ, কি বলো, মাইয়া মানুষ এত পড়ালেখা করতে নাই, পরে তোমার মতো কোথাও সম্পর্ক করে ভাইগা যাবে। কথাটা নানুর বোন শুনে ফেলে। সে এসে ওনাকে ধমক দেয়। উনি খালি চলে যাওয়ার সময় বলে যায়, ভালো কথা কইলে সবারই বিধে। আম্মু চুপচাপ শুনল কথাগুলো। নানুর বোন মানে ছোট নানু এসে আম্মুর পাশে বসে বলে, ওর কথা মনে নিস না, আসলে কি এমন পাপ করছিলাম যে এমন পোলার বউ পাইছি। আম্মু বলে, আরে না খালা, আমি কিছু মনে করিনি। আম্মু ডাক দেওয়ার জন্য চলে যায়। আমিও সবই শুনছিলাম। ছোট নানুর ছেলের বউ এসে আমাকে বলে, আরে মেহেক, বাহ, দেখতে তো খুব সুন্দর তুমি। কোনো জায়গায় সম্পর্ক আছে নাকি? না, মানে তোমরা শহরের মাইয়া তো, এই সম্পর্ক করেই বিয়ে শাদী করো।
আমার ওনার কথা শুনে খুব রাগ লাগে। আমি নিজেকে শান্ত করে অনেক চেষ্টা করেছি, শান্ত করতে অনেক চেষ্টা করছি। আমি দাঁতে দাঁত চেপে তাকে বলি, না আমার কোনো সম্পর্ক নেই। সে এমন ভান করে বলে, ওরে বাবা, আগে তো আমরা কারো মুখের উপর কথাই বলতে পারতাম না, আর এখনকার মাইয়াগুলা তো মুখের উপরেই কথা কয়। এই শোনো মেয়ে। উনি কিছু বলার আগে আম্মু এসে আমাকে নিয়ে যায়। ছাদে স্টেজ করানো হয়েছে, তাই আমি আর রথি ছাদে যাই। রোশন ভাইয়া মেহেদি ভাইয়াকে নিয়ে ছাদে আসে। মেহেদি ভাইয়াকে বসানো হয় স্টেজে। এক এক করে সবাই মেহেদি লাগাতে বসে। সবাই দেওয়া শেষে আমি রথিকে বলি, চল আমরা দিয়ে আসি হলুদ। রথি আমার কথায় সাথে সাথে নাকচ করে দেয়। আমি ওকে জোর করে নিয়ে যাই। আমি ভাইয়াকে মিষ্টি খাওয়াতে যেয়ে ইচ্ছা করে নিজেই খেয়ে ফেলি, আর ভাইয়া হা করে তাকিয়ে থাকে। এই মিষ্টিটা ভাইয়ের খুব পছন্দের, তাই তো আমি ইচ্ছা করেই খেয়েছি। রথি মনমরা হয়ে ভাইয়াকে হলুদ ছোঁয়ালো, তা আমার চোখ এড়িয়ে যায়নি। আমার তো মাঝে মাঝে মনে হয় রথি মেহেদি ভাইয়াকে ভালোবাসে, কিন্তু তো আর আন্দাজে ঢিল মারতে পারবো না, তাই আর জিজ্ঞেস করি না। ভাইয়ার হলুদ শেষে আমরা বেরিয়ে পড়ি রোজ ভাবিকে হলুদ দিতে। রোজ ভাবির বাসায় এসে প্রায় অনেকক্ষণই হতে চলল, কিন্তু আমার চোখ খুঁজছে অন্য একজনকে। কেন তাকে খুঁজছে জানি না। হঠাৎ আমার চোখের সামনে নিশা রোদের হাত ধরে হাসি মুখে আসতে লাগলো। আমার চারদিকে অন্ধকারে ছেয়ে গেল। রোদের পাশে নিশাকে সহ্য হচ্ছে না আমার। নিশা আমার সামনে হাসি মুখে এসে দাঁড়ালো। রোদ মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। দেখেই মনে হচ্ছে নিশাকে এখন এই মুহূর্তে একটুও সহ্য হচ্ছে না। ভদ্রতার খাতিরে চুপ আছে খালি। নিশা আমাকে বলল, আমি অনেক খুশি হয়েছি তুমি এসেছো। তাই আমি মনে মনে ওকে একটা ভেংচি কেটে মনে মনে বলি, আমার ভাইয়ের বিয়ে আমি আসব না তো কি তুমি আসবা? অসহ্য। নিশা আমার পাশে বসে বলে, চল হলুদ লাগাতে যাই রোজ আপুকে। আমি শুধু ওর দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে বলি, চলো। নিশা তারপর রোদের দিকে তাকিয়ে বলে, চলো রোদ, আগে আমরা যাই, পরে মেহেক যাক। আমি ফট করে বলে দেই, রোদ স্যার তোমার সাথে কেন যাবে? রোদ স্যার আমার দিকে ভুরু কুঁচকে তাকান। নিশা বলে, আমরা কাপল, তাই একসাথে যাব। আমরা এখন নিশার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। নিজেকে কন্ট্রোল করার জন্য উঠে চলে আসলাম। ওইখানে একটু থাকলে আজকে নিশার খুন হয়ে যেত। নিশা আর রোদ স্যার আমার যাওয়ার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। নিশা রোদ স্যারের উদ্দেশ্যে বলে, ও চলে গেল কেন? রোদ স্যার পুনরায় গম্ভীর মুখ করে বলে, জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো। এই বলে রোদ স্যারের হাত ধরে রোদ স্যার নিজেকে ছাড়িয়ে বলে, তুমি যাও নিশো, আমি এখন যাব না। কেন? কাউকে আমি কৈফিয়ত দিতে পছন্দ করি না, জানো না তুমি? নিশা গোমরা মুখ করে চলে যায়। আমি দূর থেকে দাঁড়িয়ে মজা নিচ্ছি। ওদের দুজনের সব কথোপকথনই আমি শুনেছি। রোদ স্যারের কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। রোদ স্যারকে আসতে দেখে আমি চলে গেলাম ওইখান থেকে। আমি রোজ ভাবির কাছে যেয়ে বললাম, বাহ, আমার ভাবিকে তো অনেক সুন্দর লাগছে। রোজ ভাবি লজ্জায় মাথা নিচু করে ফেলে। আমি হেসে বলি, থাক, আর লজ্জা পেতে হবে না। রোজ ভাবিকে হলুদ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর রোশান আসে। রোশান এসে আমাকে বলে, চলো বাসায় যাই, সবার যেতে দেরি হবে। আমি তাকে বলি, না আমি যাব না। কোথা থেকে আম্মু এসে বলে, রোশানের সাথে তুই যা, আমাদের আসতে দেরি হবে, আর তোর এত রাত পর্যন্ত জেগে থাকা উচিত না।
ডক্টর কি বলেছে ভুলে গিয়েছিস? আমি মুখ ফুলিয়ে থাকি। হঠাৎই আমার চোখ রোদ স্যারের দিকে যায়। সে হাত মুষ্টিবদ্ধ করে আছে। দেখে মনে হচ্ছে অনেক রাগ লাগছে তার, তাই সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বহু কষ্টে। আমি তা দেখে আম্মুর দিকে তাকিয়ে বলি, ঠিক আছে আম্মু, আমি চলে যাচ্ছি রোশন ভাইয়ের সাথে। তারপর আমি আর রোশন ভাইয়া বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসায় পৌঁছে আমি ফ্রেশ হয়ে বিরিয়ানি খেয়ে ঘুমাতে গেলাম। সকালে বাসায় কোলাহলের জন্য ঘুম ভাঙে। আমার সাথে যাই করুক না কেন, ঘুমে ব্যাঘাত ঘটালে খুব রাগ লাগে। আর এখন যেহেতু একটা বিয়ে বাড়ি, তাই বাধ্য মেয়ের মতো নিজের রুমে নিজের ঘুমকে বিদায় করে ফ্রেশ হতে চলে গেলাম। কাল রাতে এত গভীর রাতে ঘুমে আচ্ছন্ন ছিলাম যে কখন রথীরা এসেছে ওই বাড়ি থেকে খোঁজই পাইনি। আমি ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম। আম্মু বিরিয়ানি বেড়ে দিল। আমি ফোন দেখতে দেখতে খেতে লাগলাম। আমার আবার খাওয়ার সময় ফোন না দেখলে হয় না, এটা খুব বাজে অভ্যাস। বিকালের আগেই আমরা সেন্টারে যাব। এখন বাজে 1টার মতো, তাই আমি শাওয়ার নিয়ে একটা লেহেঙ্গা পরে নিলাম। ব্লু আর গোল্ডেন কম্বিনেশনের। রথিও পরেছে একই রঙের। বাড়ির সবাই রেডি হতেই আমরা সেন্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সেন্টারে পৌঁছে ভাইয়াকে ভাবির পাশে বসানো হয়। দুজনকে অসম্ভব সুন্দর লাগছিল। রোদ স্যারও ছিল, উনি পাঞ্জাবি পরেছে নিশার সাথে মিলিয়ে। ওনাকে আর নিশাকে দেখে তাই মনে হলো। নিশা হাসি মুখে রোদ স্যারের সাথে ছবি তুলছে, কিন্তু স্যারের মুখে হাসি নেই, গম্ভীর হয়ে আছেন তিনি। আমি আর ওই সব মাথা ঘামালাম না, কিন্তু একটা চাপা কষ্ট রয়েই গেল। ছবির তোলার পর্ব শেষ হতেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। ভাবিকে কবুল বলতে বলার সময় তিনি অনেক সময় নিয়ে কবুল বললেন। ভাইয়া কবুল বলতেই সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে। অবশেষে ভাইয়া আর তার ভালোবাসার মানুষ এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। ভাবি রোদ স্যারকে ধরে অনেকক্ষণ কাঁদেন। শুনেছি রোজ ভাবির কোনো ভাই ছিল না, তাই উনি রোদ স্যারকেই কোলে পিঠে নিজের হাতে বড় করেছেন। কান্নার পর্ব শেষ হতেই আমরা চলে যাই। সাথে নিশা আর রোদ স্যারও আছেন। ওনারাও আমাদের বাসায় আসছেন আমাদের সাথে। বাসায় পৌঁছেছি অনেকক্ষণ হয়েছে। রোজ ভাবিকে ভাইয়ার রুমে বসিয়ে আমি, রথি আর নিশা দরজার সামনে দাঁড়িয়ে আছি। আর ঠিক করেছি ভাইয়া আমাদের যতক্ষণ না টাকা দিবে আমরা ভাইয়াকে বাসর ঘরে ঢুকতে দেব না। ভাইয়া 2 হাত জোর করে আমাদেরকে বলে, দেখো বই না, ছেড়ে দে, পরে দিয়ে দিবনি। আমি বলি, এত কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি, আর তোমাকে কিনা টাকা না দিয়ে যেতে দিব? আমার কথা শুনে ভাইয়া কাঁদো কাঁদো ফেস করে বলে, আমি না তোর ভাই, ভাইয়ের সাথে কেউ এমন করে? আমি একটা ভেংচি কেটে বলি, ওই সব ভাইটাই কিছু বুঝি না, টাকা দাও নইলে ভাগো। শেষে ভাইয়ার হার মেনে 10,000 টাকা দিয়ে দিল। সারাদিন অনেক ধকল গেছে। আমি রোদ স্যারকে গেস্ট রুম দেখিয়ে দেই। নিশা আমার সাথে থাকবে, তাই ওকে আমি আমার রুমে নিয়ে আসি। আমি ফ্রেশ হয়ে এসে আমার এক সেট কাপড় নিশার হাতে ধরিয়ে দিয়ে বলি, এটা পরে ফ্রেশ হয়ে নাও। নিশা ফ্রেশ হয়ে চলে যায়। আমি আমার ফোন বিছানায় রেখে নিচে চলে যাই। নিশা ফ্রেশ হয়ে বের হয়ে দেখে মেহেকের ফোনে কারো কল আসছে, তাই সে ফোন উঠিয়ে দেখে ওর ফোন ধরতেই ফোন কেটে যায়, আর লক স্ক্রিনে ভেসে আসে রোদের ছবি। নিশা অবাক হয়ে রোদের ছবির দিকে তাকিয়ে আছে। ও ভেবে পায় না রোদের ছবি মেহেকের ওয়ালপেপারে কী করছে। ও আরও কিছু বুঝতে যাবে, তার আগেই মেহেক ছো মেরে ফোনটা নিয়ে নেয়।
নিশা আমার দিকে ফ্যাল নয়নে তাকিয়ে আছে। আমি ওকে বলি, কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছো কেন? না মানে তোমার ওয়ালপেপারে রোদের ছবি কেন? আমি কিছু না বোঝার ভান করে বলি, কি হয়, স্যারের ছবি আমার ওয়ালপেপারে কোথা থেকে আসবে? নিশা আমাকে কিছু বলতে যাবে তার আগে আমি বলি, নিশো শোনো, আম্মু তোমাকে ডাকছে, তুমি যাও, আমি আসতেছি। এই বলে নিশাকে ঠেলে পাঠালাম। আর আমিও দ্রুত ওয়ালপেপারে রোদ স্যারের ছবি চেঞ্জ করে দিলাম। বেচারা না হলে সন্দেহ করত। আচ্ছা, আমি স্যারের ছবি আমার ওয়ালপেপারে কেন দিয়েছি? আমি তো ওনাকে পছন্দ বা ভালোবাসি না। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেললাম। আমি ফোনটা রেখে আবার সোজা ছাদে চলে গেলাম। ছাদে যেতেই এক মধুর কণ্ঠের গান শুনলাম, ভিগি ভিগি সাত কোণ প্রেমেই। এই গানটা খুব মনোযোগ দিয়ে গাচ্ছিল। আমি খেয়াল করলাম রোদ স্যার আকাশের দিকে তাকিয়ে গান গাইলেন। ওনার গান শুনে আমি মুগ্ধ নয়নে ওনার দিকে তাকিয়ে আছি। মানুষটাকে সারাক্ষণ দেখতেই ইচ্ছা করে। আমি ওনার কাছে গেলাম, মিনমিনিয়ে বললাম, স্যার। উনি পিছনে ঘুরে আমার দিকে তাকিয়ে স্নান হাসে, তারপর বলে, বলো। ওনার হাসির দিকে তাকিয়ে আছি আমি। এত সুন্দর করে কেউ হাসতে পারে আমার কখনো আমি দেখিনি। যে কেউ দেখলে তাকিয়ে থাকবে এই হাসির দিকে। উনি আমার সামনে তুড়ি বাজাতেই আমার ধ্যান ভাঙে। আমি সাথে সাথে মাথা নিচু করে ফেলি। উনি বলে, কিছু বলবে? আমি মাথা নিচু রেখে বলি, আপনি গান গাইতে পারেন? উনি হেসে বলে, শিখেছিলাম কিছুদিন। আমি উত্তেজিত হয়ে বললাম, আপনার গানের কণ্ঠ অনেক সুন্দর। উনি ভুরু কুঁচকে বলে, শুনছিলে তুমি? আমি মুচকি হেসে বলি, মাত্র শুনলাম। আমার মনে হলো আপনি এই গানটা কাউকে মিন করে গেয়েছেন। উনি বলেন, হ্যাঁ তা তো অবশ্যই। আমি ফট করে তাকে জিজ্ঞেস করি, তার মানে আপনি কাউকে ভালোবাসেন? হ্যাঁ বাসি। আমি কিছু বললাম না তাকে। দুজনেই চুপ করে আছি। টু শব্দ পর্যন্ত করিনি। হঠাৎই রোদ স্যার জিজ্ঞেস করলেন, তুমি কাউকে ভালোবাসো মেহেক? আমি বলি, একজনকে বেসেছিলাম, কিন্তু সে তো ঠকিয়ে চলে গিয়েছে। আমার কথা শুনে সে চমকে গিয়েছে। তা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। আমি মুচকি হেসে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বলি, আমি বিশ্বাস করি প্রথম ভালোবাসা আপনাকে ভালোবাসার মানে বুঝতে শেখায়, আর দ্বিতীয় ভালোবাসা আপনাকে নতুন করে বাঁচতে শেখায়। রোদ কিছু না বলে আনমনে মুচকি হেসে বলে, সত্যি বলেছ, তুমি দ্বিতীয় ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়। আমি বললাম, আপনি হঠাৎ ছাদে যে? এমনি ভালো লাগছিল না, তাই আসলাম। আমি কিছু বললাম না। নিচ থেকে আমাকে ডাক দেওয়াতে আমি চলে যাই। রোদ স্যার মেহেকের যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেহেক, যাকে অতঃপর প্রেম বলে। আর খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার ভালোবাসার কথা জানাবো। সকালে ভোরে আমার ঘুম ভেঙে যায়। আমি ফ্রেশ হয়ে গাছে পানি দিতে চলে যাই ছাদে। আমি ভোরে উঠে গাছে পানি দিই বেশিরভাগ সময়েই। আমি কোনো রকম ওড়না পেঁচিয়ে ছাদে গেলাম। ছাদে যেয়ে দেখি রোদ স্যার দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখেও না দেখার ভান করে গাছে পানি দিতে থাকি। সে আমাকে দেখে বলে, তোমার ফুল ভালো লাগে? আমি ওনার দিকে তাকিয়েই বলি, গাছে পানি দিতে দিতে বলি, কম বেশি সব মেয়েরই ফুল পছন্দের, তাই আমারও পছন্দের। রোদ স্যার কিছু বললেন না। আমি ওনাকে বলি, আপনি এত সকালে এখানে কেন? ঘুম আসছিল না, তাই আসলাম। ওহ আচ্ছা। এই বলে আমি চলে আসলাম রুমে এসে দেখি নিশা ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিলাম, নিশাকে ডাক দিলাম না আর। আমি নিচে গিয়ে দেখি ফপিমা আর আম্মু কাজ করছে, তাই আমিও তাদের সাহায্য করতে চলে যাই। আম্মু আমাকে দেখে বলে, আজকে সূর্য কোন দিকে উঠেছে রোশনি?
আমি বলি, আল্লাহ, আম্মু তুমি জানো না সূর্য তো পূর্ব দিকে ওঠে। এই বলে মিটমিটিয়ে হাসতে লাগলাম। তারপর আম্মুকে সাহায্য করি। নাস্তা বানানো শেষ, সবাই নাস্তা করতে চলে এসেছে। আমি রোদ স্যারের পাশের চেয়ারে বসতে যাব, তার আগেই নিশা এসে বসে বলে, তুমি অন্যটাতে বসো। আমি না হয় এখানেই বসলাম। আমি দাঁতে দাঁত চেপে অন্য চেয়ারে গিয়ে বসে পড়লাম। ব্রেকফাস্ট শেষে নিশা আমাকে বলে, শোনো মেহেক, তুমি আমাকে আর রোদকে কাপল পিক তুলে দিও কেমন? আমি ভুরুকসকে বলি, কিসের কাপল পিক? তোমরা কি হাজব্যান্ড ওয়াইফ নাকি? না, কিন্তু আমি রোদের উঠবি, ভুলে যেও না। তোমাদের কি এঙ্গেজমেন্ট হয়েছে? না, হয়নি। আমার নানু মারা যাওয়ার আগে বলেছিলেন আমার আর রোদের বিয়ে দিতে। তখন আমার আর রোদের বয়স ছিল অনেক কম, বয়স বেশি ছিল না। তাই সবাই ঠিক করে রেখেছে আমার আর রোদের উপযুক্ত বয়স হলেই আমার সাথে রোদের বিয়ে দিয়ে দেবে। আমি মুখ কালো করে ছোট করে শুধু ওহ বলি। কিছুক্ষণ পর আমি শাওয়ার নিয়ে ছাদে চলে যাই চুল শুকাতে। রোদ নেটওয়ার্ক পাচ্ছিল না ফোনে, তাই সে ছাদে চলে আসে। তখন ওর নজরে মেহেক পড়ে। মেহেকের চুল থেকে পানি টপ টপ করে পড়ছে। রোদ ঘোর লাগা দৃষ্টিতে মেহেকের দিকে তাকিয়ে আছে। সে ঝটপট মেহেকের ছবি তুলে নেয়। একে একে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, কারণ আজ রিসিপশন। তাই কিছুক্ষণ পর আমরা সবাই বের হলাম সেন্টারের উদ্দেশ্যে। ভাইয়া আর ভাবিকে স্টেজে বসানো হলো। ভাবির বাড়ি থেকে এখনো লোক আসেনি, কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজনই এসেছেন। কিছুক্ষণ পর ভাবির বাড়ি থেকেও মানুষ আসা শুরু করেছে। নিশা আমার কাছে এসে বলে, ছবি তুলে দাও আমাদের দুজনের। আমি জোরপূর্বক হেসে বলি, তারপর না চাইতেও ছবি তুলে দিতে হলো। অবাকজনক বিষয় হলো, এইবারে ছবিতে রোদ স্যার হেসেছেন। কেন হেসেছেন জানা নেই। রিসেপশন শেষ হতেই ভাইয়া আর ভাবিদের বাসায় গিয়েছে। সাথে রোদ স্যার আর নিশাও চলে গিয়েছে। আমরাও নিজেদের বাসায় চলে আসি। আমি ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজে লেখা, প্রিয় মেহু পাখি, অনেক টায়ার্ড তুমি, তাই না? টায়ার্ড থাকবেই বা না কেন, সারাদিন তো কম ধকল তোমার উপর দিয়ে যায়নি। এখন তুমি ঘুমিয়ে পড়ো, তাহলে আর টায়ার্ড লাগবে না। আর হ্যাঁ, সরি, আমি লুকিয়ে লুকিয়ে তোমার ছবি তুলে ফেলেছি তাই। আর তোমার টেবিলে রাখা বইটা খোলো। আমি এইটা পরে দৌড়ে যেয়ে বইটা খুলি। এক পৃষ্ঠা উল্টাতেই আরেকটা চিঠি পাই। চিঠিতে লেখা, মেহু পাখি, আমি জানি তুমি আমাকে এখন খোঁজার অনেক চেষ্টা করবা। পিচ্চি, আমাকে খোঁজা বাদ দাও। আমি যতক্ষণ না নিজে তোমার সামনে আসব ততক্ষণ তুমি জানতেই পারবে না আমি কে। কথাগুলো শুনে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। এই কিভাবে বুঝলো যে আমি তাকে খুঁজছি? আমি আর এই সব না ভেবে বিছানায় যেয়ে শুয়ে পড়ি। সারাদিনে এতই দৌড়াদৌড়ি করেছি যে শুতেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভেঙে উঠে শুনি ফুপি মারা চলে গেছেন। কথাটা শুনে একটু মন খারাপ হলো। যাওয়ার আগে দেখা করতেই পারলাম না, তাই নিজের ঘুমকেই এখন ইচ্ছে মতো গালি দিচ্ছি। এখন কি আর করব? যা হওয়ার হয়েই গেছে। এখন আফসোস করে লাভ নেই। আমি আম্মুর কাছে যেয়ে কাজে সাহায্য করে দিলাম। রুমে এসে দেখি আবার আননোন নাম্বার থেকে মেসেজ ওপেন করতেই দেখি লেখা, মেহু পাখি, শুভ সকাল, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর শোনো, তুমি কোনো ছেলেদের সাথে কথা বলবা না। আমার কথা অমান্য করলে আমার থেকে খারাপ কেউ হবে না। মনে রেখো কথাগুলো। মেসেজটা পড়ে আমি একটা শুকনো ঢোক গিলি। তো গাইস, অতঃপর প্রেম পর্ব আজ এ পর্যন্তই। দেখা হবে অতঃপর প্রেম পর্ব অন্য পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।